বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রথম টেস্টের জন্য ৪০ ঘন্টা আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে তারা একাদশে ১১ জন ক্রিকেটারের মাঝে ৪ জন পেসারকে একাদশে সংযুক্ত করেছে বা রেখেছে। সেই তালিকায় নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাকি যে দুজন পেসার আছেন তারা হচ্ছেন খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলী। এই ৪ জন পেসারকে নিয়ে তারা খেলতে নামবে। অনেকটা অল আউট পেস বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে, যেখানে আপনি যদি বিশেষজ্ঞ স্পিনার খুঁজেন পুরো একাদশ জুড়ে কোথাও বিশেষজ্ঞ একজন স্পিনার খুঁজে পাবেন না। একাদশে মানে স্কোয়াডে যে বিশেষজ্ঞ স্পিনার ছিল আবরার আহমেদ, তাকে দুদিন আগেই স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এর আগেই। এখন এই যে অল আউট পেস বোলিং অ্যাটাকটা, এইখানে স্পিন বলটা কে করবে? যদি পুরো ম্যাচ জুড়ে 5 দিন যদি স্পিন বোলিংয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সালমান আলী আগা পার্ট টাইম স্পিনার হিসেবে একটা বড় অপশন হবে জেসন গিলস্পি দলের জন্য বা শান মাসুদের জন্য। এই হচ্ছে তাদের পেস বোলিংয়ের অ্যাটাকের। আর যে জিনিসটা হচ্ছে যে এই যে পেস বোলিং অ্যাটাক নিয়ে নামছে পুরো অল আউট পেস বোলিং অ্যাটাক, সেটা হচ্ছে গত 28 বছরে দ্বিতীয়বারের মতো তারা এরকম একটা একাদশ সাজিয়েছে। লাস্ট টাইম তারা 2019 সালে আজহার আলীর অধীনে সেই সময় তারা পেস বোলিং অ্যাটাক নিয়ে নেমেছিল, পুরোটাই পেস বোলিং অ্যাটাক ছিল, যেখানে ওর বিশেষজ্ঞ স্পিনার ছিল না। এখন গতকাল থেকে যখন মানুষ সবাই যখন এই একাদশটা দেখছে, তারপর থেকে মানুষের মাঝে প্রশ্ন উঠছে যে এই পাকিস্তান তো 40 ঘন্টা আগে একাদশ দিয়ে দিল, সেক্ষেত্রে বাংলাদেশের একাদশটা কেমন হবে, কে কে খেলতে পারে, কার সম্ভাবনা আছে কার সম্ভাবনা নেই, এগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল। আমার মনে হয় যে যেহেতু 21 আগস্ট থেকে সকাল 11:30টায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা শুরু হবে রাওয়ালপিন্ডিতে, সেই ম্যাচের আগের দিন আমার মনে হয় যে একাদশটি নিয়ে আলোচনা করা যেতেই পারে। সেখানে আমরা বাংলাদেশের একাদশ নিয়ে মূলত আলোচনা করব। সেখানে আপনি যদি একদম শুরু থেকে শুরু করতে চাই, ওপেনিংয়ে এখন আপনার জন্য দুটো অপশনই হাতে খোলা আছে, সেটা আপনাকে বেছে নিতে হবে, এর চেয়ে বেশি কিছু করার আপনার নেই। কারণ আপনার জানা থাকার কথা যে আমরা 2 দিন বা 3 দিন আগে আপনাদের নিশ্চিত করেছিলাম যে মাহমুদুল হাসান জয় তিনি বাংলাদেশ এই দলের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছেন, হ্যামস্ট্রিংয়ে কুচকির চোটে পড়েছেন, সেই কারণে কিন্তু পুরো পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন। আজকে নাজমুল হাসান শান্ত যখন প্রেস কনফারেন্স ছিলেন, তিনি তখনও বলছিলেন যে মাহমুদুল হাসান জয়কে নিয়ে একটা অস্বস্তি আছে, তিনি হয়তো ক্লিয়ারলি বলতে চাচ্ছেন না যে তিনি ছিটকে গেছেন, কারণ তারা হয়তো ভাবছেন যদি কোনোভাবে সেকেন্ড টেস্টের আগে তাকে সুস্থ করা তোলা যায়, তখন হয়তো তাকে বিবেচনা করা হবে সেকেন্ড টেস্টের জন্য, হয়তো এটা সব ব্যাপারটা এরকম। কারণ মাহমুদুল হাসান জয় লাস্ট কিছুদিন ধরে খুব ছন্দে আছেন, ব্যাটাতে রান পাচ্ছিলেন, অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন এইচপি দলের হয়ে, সেখানে তিনি যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচে একটা 69 রান এবং 65 রানের একটা ইনিংস খেলেছিলেন, বল হাতে 21 রানে 5 উইকেট নিয়েছিলেন। লাস্ট হচ্ছে তিনি যে ম্যাচটা খেলেছেন পাকিস্তান এই দল সায়েন্সের বিপক্ষে বাংলাদেশ এই দলের হয়ে, সেখানেও তিনি 65 রানের একটা ইনিংস খেলেছেন। তার মানে হচ্ছে তিনি দারুণ ছন্দে আছেন, তার না থাকাটা বাংলাদেশকে ভোগাবে। এখন মাহমুদুল হাসান জয় না থাকলে আপনাকে যে দুজন স্কোয়াডে আছে ওপেনার হিসেবে, তাদের দুজনকে আপনাকে বেছে নিতে হবে। জাকির হাসান এবং সাদমান ইসলামকে খেলাতে হবে বাধ্য হয়ে অনেকটা। আর একটা জিনিস হচ্ছে যে এখন যদি তারপর যদি আপনি সিরিয়াল হিসাব করেন, 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে মমিনুল হক, 5-এ মুশফিকুর রহিম, 6-এ সাকিবুল হাসান এবং 7 নম্বর হচ্ছে লিটন দাস। এই 7টা জায়গায় কিন্তু একেবারে পরিপূর্ণ। আপনি যদি এখানে একটা বড় যে সমস্যাটা হবে, বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্যতা একটা বড় সমস্যা হবে। কারণ দেখুন, আপনি যদি ওপেনিংয়ে দুজনের দিকে তাকান, দুজনই বাঁহাতে ব্যাটিং করেন, জাকির হাসানও বাঁহাতি ব্যাটার, সাদমান ইসলামও বাঁহাতি ব্যাটার। আর 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, তিনি বাঁহাতি, 4 নম্বরে মমিনুল হক, তিনি নিজেও বাঁহাতি ব্যাটসম্যান। অর্থাৎ হচ্ছে এই যে 4 জন টপ অর্ডারের যে 4 জন ব্যাটসম্যান, 4জন হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান। তারপরে যদি আপনি 3 জনকে দেখেন, মুশফিক এবং লিটন দাসকে বাদ দিলে সাকিবুল হাসান তিনি নিজেও বাঁহাতি ব্যাটসম্যান। অর্থাৎ এই যে প্রথম টপ 7, এই টপ 7-এর মাঝে 5 জন বাঁহাতি ব্যাটার, আর সেই ক্ষেত্রে সালমান আলী আঘাটা বড় এক্সপেক্টর হতে পারে যদি উইকেটে কোনোভাবে স্পিন থাকে, কিন্তু উইকেটে স্পিন থাকার সম্ভাবনা তুলনামূলক কম। তারপর পার্ট টাইম স্পিন হিসেবে হয়তো সালমান আলী আগাকে ব্যবহার করার চেষ্টা করবেন শান মাসুদ। যেটা হচ্ছে এই যে টপ 7 তো হয়ে গেল। এখন আপনি যদি বলেন যে বাকি জায়গাগুলো, যে বাকি যে 4টা জায়গা আছে, সেই 4টা জায়গায় কে কে খেলতে পারে, 4টা জায়গায় কি পাকিস্তানের মধ্যে বাংলাদেশ 4টা পেস বোলিং নিয়ে নামবে, নাকি স্পিনারদের সুযোগ দেওয়া হবে? এখন দেখেন, আপনি চাইলে 4টা পেসার নিয়ে খেলতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের যে পেসাররা আছেন সেখানে আপনি 4টা পেসার নিয়ে খেললে সেখানে আপনার ব্যাটিংয়ে একটা কলাপস করতে পারে। এটা কেন পারে? আপনি 7 ব্যাটসম্যান নিয়ে খেলা খুবই ভালো ডিসিশন, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ সেই পথে হয়তো হাঁটবে না।
আপনি এখানে 4 জন যে আছে সেখানে হয়তো একটা স্পিনার খেলানো হবে, সেখানে স্পিনার হিসেবে সাকিব আল হাসানকে তো আমরা টপ 7-এ রেখে দিয়েছি। তারপরে যদি আপনি বিবেচনা করেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, এই দুজনের যে কোনো একজনকে বেছে নিতে হবে। সেখানে যদি আপনি দুজনকে বেছে নিতে যান, খুব সম্ভবত তাইজুল ইসলাম একাদশের জায়গাটা পাচ্ছেন না। এর একটা বড় কারণ মেহেদী হাসান মিরাজ অফ স্পিনটা যেমন করতে পারেন, সেই সঙ্গে আপনার ব্যাটিংটা করতে পারেন। ব্যাটিংয়ের সামর্থ্যের কারণেই তাইজুল ইসলামের চেয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়ে থাকবেন। কারণ দেখুন, তাইজুল ইসলাম বাঁহাতি স্পিনার, সাকিব আল হাসান নিজে বাঁহাতি স্পিনার। আপনি যদি এখানে একটা অফ স্পিন অপশন রাখতে চান, সেক্ষেত্রে আপনি মেহেদী হাসান মিরাজকে বেছে নেবেন। তার চেয়েও বড় কথা যেটা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ আপনার দল যখন বিপদে পড়বে, 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে খুবই ক্যাপেবল, তিনি হয়তো এখানে 8 নম্বর জায়গাটায় খেলবেন। আর বাকি যে 3 জন পেসার, সেখান থেকে আপনি 4 জন পেসার থেকে আপনি 3 জন বেছে নেবেন। সেক্ষেত্রে জায়গাটা হবে না খুব সম্ভবত হাসান মাহমুদের। যদিও তিনি বাংলাদেশের হয়ে যে লাস্ট টেস্টটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই টেস্টে তিনি ভালো করেছিলেন। তারপরও খুব মনে হয় যে তাকে দলের একাদশে রাখার সম্ভাবনাটা খুবই কম। সেক্ষেত্রে 3 জন পেসার হতে পারেন শরীফুল ইসলাম, তিনি পেস ইউনিটটাকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে হচ্ছে সৈয়দ খালেদ আহমেদ এবং নাহিদ রানা। এই দুজনকে রাখার একটা বড় কারণ হচ্ছে, সৈয়দ খালেদ আহমেদ একটা জায়গা ধরে অনেকটা সময় ধরে বোলিং করতে পারেন। এটা একটা অ্যাডভান্টেজ। কারণ আপনি যদি রাওয়ালপিন্ডির উইকেটের ছবি আপনি ইতিমধ্যে দেখে থাকেন, তাহলে দেখবেন যে উইকেটে অনেকটা ঘাস আসছে। বেশ কয়েকদিন ধরে পাকিস্তানের যে মিডিয়াগুলো ছিল, তারা জানানোর চেষ্টা করছিল যে উইকেটে ঘাস থাকবে এবং পেস বান্ধব। আপনি পাকিস্তানের স্কোয়াড একাদশ দেখলে বুঝতে পারবেন যেখানে অল আউট পেস বান্ধব উইকেট হবে। সেখানে আপনি নিশ্চিতভাবে আপনি এমন পেসার চাবেন যারা কিনা সারা মানে দিনভর বোলিং করতে পারবে, যে কোনো স্পেলে আসে বোলিং করতে পারবে, বেশ কয়েকটা স্পেলে বোলিং করতে পারবে। সেই কারণে সৈয়দ খালেদ আহমেদ সেখানে একটা বড় অপশনস হতে পারে। কারণ তিনি অনেকটা সময় ধরে বোলিং করতে পারেন, বেশ কয়েকটা স্পেলে বোলিং করতে পারেন। আর নাহিদ রানাকে রাখার যে একটা বড় কারণ, সেটা হচ্ছে তার পেসটা ঘাসের উইকেটে যদি বাড়তি ঘাস থাকে, সেখানে যে পেসারদের যদি বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকে, নাহিদ রানার যে পেস সেইটা হয়তো পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। এই ভাবনা থেকে হয়তো নাহিদ রানাকে শুরুটা করানো হবে। এই হচ্ছে বাংলাদেশের একাদশ। আমার কাছে যেটা মনে হয় যে এরকম একটা একাদশ নিয়ে বাংলাদেশ আগামীকাল যে ম্যাচটা হবে, সেই ম্যাচটাতে বাংলাদেশ নামতে পারে। এখন আরও প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কতটুকু। এখানে আপনি যদি দেখেন, বাংলাদেশের ভালো করার সম্ভাবনা এখন বলা আসলে খুবই কঠিন। কারণ বাংলাদেশ যে লাস্ট টেস্টটা বা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছে, সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ ভালো করতে পারেনি। সবচেয়ে বড় সমস্যাটা ছিল ব্যাটিংয়ের সমস্যাটা। এই ব্যাটিংয়ের সমস্যাটা অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেটে, যেন টপ 3 থেকে যদি কেউ ভালো করতে না পারে, ধরুন লিটন বা শান্ত যদি ভালো করতে না পারে, সেক্ষেত্রে পুরো দল কলাপস করতে দেখা গেছে আমাদের এখানে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই কলাপসটা পাকিস্তানেও দেখা যেতে পারে। কারণ পাকিস্তানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী এবং খুররাম শাহজাদ, এই 4 জন পেসারের বিপক্ষে আপনাকে সারাদিন ব্যাটিং করতে হবে। এটা খুব একটা সহজ ব্যাপার হবে না। কারণ বাংলাদেশ দেখেন তুলনামূলকভাবে স্পিনটা ভালো খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেখানে আপনি পুরো দিন পেস বলারের বিপক্ষে খেলবেন, সেটা বাংলাদেশের জন্য অবশ্যই কঠিন একটা চ্যালেঞ্জ হবে। বাংলাদেশের সম্ভাবনা তুলনামূলক কম, কিন্তু আপনাকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। এখনকার যে পরিস্থিতি, সেখানে যদি আপনি ব্যাটাররা যদি সেই চ্যালেঞ্জটা নিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু 3 দিনে টেস্ট শেষ হয়ে যেতে পারে। এরকম একটা সংখ্যা তৈরি হতে পারে। আর এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ফলাফল খুবই যে ভালো সেটা বলার নেই। একেবারে আপনি যদি বলেন যে মুলতান টেস্ট বাদে পাকিস্তানের মাটিতে আমাদের বলার মতো কোনো পারফরমেন্স ছিল বলে আমার কাছে মনে হয় না। আর একটা জিনিস হচ্ছে যে পাকিস্তানের আবহাওয়া যে অধিদপ্তর বা রাওয়ালপিন্ডির যে আবহাওয়া বার্তা যেটা দিচ্ছে যে আগামী 25 তারিখ পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা আছে। কাল থেকে বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনার কথা তারা জানিয়েছে। কিন্তু এটা আসলে কেমন হবে বা কতটুকু বৃষ্টি হতে কত ঘন্টায় মাইল বা বেগে ঝড় বৃষ্টি হতে পারে, সেটা এখনো জানা যায়নি। আমরা আশা করব বাংলাদেশের ম্যাচটা মাঠে করাবে, সেটা বাংলাদেশ ম্যাচটা মাঠে খেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। আর যদি ম্যাচটা খেলার সুযোগ না হয়, সেক্ষেত্রে তো বাংলাদেশের জন্য বাড়তি একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ম্যাচটা পরিত্যক্ত হওয়ার কারণে সেক্ষেত্রে পয়েন্ট পাবে, সেটা তো সুযোগ থাকবেই। কিন্তু আমরা চাইবো ম্যাচটা যেন খেলা হয়। আর একটা জিনিস হচ্ছে যে শেষ করবো তার আগে অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই আমাদের যখন আমরা নিউজ বা ভিডিও আপলোড করি, সেখানে আপনারা কমেন্ট করেন যে বাংলাদেশের খেলা কীভাবে দেখবো। এই যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে 21 তারিখ থেকে, সেইখানে আপনাদের জন্য উত্তর হচ্ছে যে আপনারা টি স্পোর্টস এবং গাজী টিভিতে আপনারা বা জি টিভি যেটাকে আপনারা বলেন, সেখানে আপনারা সরাসরি সম্প্রচার খেলা দেখবেন। আর আপডেট দেওয়ার জন্য তো আমরা অবশ্যই আছি। আপনার যখন বাংলাদেশের ক্রিকেটের যে কোনো আপডেট প্রয়োজন হবে, আপনি ক্রিকফ্রেঞ্জির ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে আপনি চোখ রাখতে চান সেখানে চোখ রাখতে পারেন। আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করব ক্রিকেটের সকল খবর সবার আগে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আগামী এপিসোড বা আগামী নতুন কোনো ভিডিও রাখ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন
এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।